এটা কেমন? যুদ্ধ থেকে পালানো, সব জিনিসপত্র ফেলে রেখে শুধু কাগজপত্র এবং কিছু টাকা নিয়ে যাওয়া, মায়ের সাথে তাড়াতাড়ি বিদায় নেওয়া, আপনার শিশুকে জড়িয়ে ধরা, না জেনে আবার কখনো এটা করা সম্ভব হবে কিনা। নিজের শহর ছেড়ে চলে যাওয়া, বুঝতে পেরে যে এটি ধ্বংস হতে থাকবে যখন আপনার প্রিয়জনরা বেসমেন্টে লুকিয়ে থাকবে বা হাতে অস্ত্র নিয়ে শেষ যুদ্ধে যাবে। সৌভাগ্যবশত ব্যক্তিগতভাবে আমি এবং আশা করি তুমি আমার দর্শক এখনো এটা কল্পনা করতে পারি না, কিন্তু এই পর্বে শুটিংয়ের সময় আমি 5টি দেশ ভ্রমণ করব যেগুলি পশ্চিমে যুদ্ধরত ইউক্রেনের সাথে সীমান্ত ভাগ করে এবং যেখানে লক্ষ লক্ষ মানুষ চলে গেছেন যাদের জন্য ভয়াবহতা ইতিমধ্যেই বাস্তবতা এবং তারা ইতিমধ্যেই ঘটেছে। এই সপ্তাহে আমি একজন শরণার্থীর মতো জীবন যাপন করেছি। দাঁড়িতে এবং শিবিরে গদিতে ঘুমিয়েছি, শরণার্থীদের সাথে তাদের খাবার খেয়েছি এবং তাদের ভয়াবহ গল্প সংগ্রহ করেছি। কেউ নবজাতক নিয়ে পালিয়েছে, কেউ যুদ্ধের জন্য পরিবারের সব পুরুষদের দিয়েছে। একই সাথে আমি যাত্রার সময়কার অভিযানের গল্প বলবো। হাঙ্গেরিতে কেন লেনিনকে সরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে আমি পোল্যান্ড ইউক্রেন সীমান্তের জঙ্গলে ন্যাটোর সৈন্যদের একটি কোম্পানির মুখোমুখি হলাম, কাস্টমসে মানুষ কেন একে অপরকে হত্যা করতে প্রস্তুত, রোমানিয়ার পাহাড়েকে আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। মলদোভা থেকে শুরু করি। এটি আমার জন্মভূমি এবং এখানে আসা ইউক্রেনীয়রা কি অনুভব করে আমি আগের দুটি ভিডিওতে দেখিয়েছি। শুরুতেই বলি যে মলদোভায় ইউক্রেন যুদ্ধের প্রাথমিক পর্যায়ে শরণার্থীদের স্থানে নিজেকে কল্পনা করা আংশিকভাবে সম্ভব, তবুও এটি সম্ভব। এর জন্য আমাদের অঞ্চলের কিছু বিষয় বোঝা প্রয়োজন। প্রথমত, সংঘাতের শুরু থেকেই মলদোভা সীমান্তে প্রায় বিস্ফোরণ ঘটে। মলদোভা 3 দিক থেকে জ্বলন্ত ইউক্রেন দ্বারা পরিবেষ্টিত এবং 2টি অংশে বিভক্ত। এর একটি অংশ পশ্চিম দ্বারা সমর্থিত, অন্যটি রাশিয়া দ্বারা, এবং এই 2টি অংশের মধ্যে যুদ্ধ ইতিমধ্যেই হয়েছে এবং তা খুব বেশি দিন আগে নয়। দ্বিতীয়ত, মলদোভানরা প্রতিদিন বিশাল শরণার্থী প্রবাহ দেখে তাদের দুঃখজনক গল্পগুলি মলদোভার বাসিন্দাদের তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করে। আর রাস্তায় সামরিক সরঞ্জামের প্রতিটি উপস্থিতি, যা মূলত দেশের জন্য বিরল শান্তি যোগায় না। ফলস্বরূপ 2002 সালের মার্চের মাঝামাঝি কিশিনেভের পরিবেশ মৃদুভাবে বললে উদ্বেগজনক। বাহ্যিকভাবে কিছু বিশেষ নেই ইউক্রেনীয় নম্বরের প্রাচুর্য ছাড়া। সবাই যেন শান্তভাবে হাঁটছে, কিন্তু আসলে লাইন কোথায়? সব জায়গায় যেখানে এমএক্সিতে নথি তৈরি হয়, এটিএমগুলিতে লাইন, পেট্রোল পাম্পেও লাইন থাকে। আগতদের জন্য গ্রিভনা বা রুবল বিক্রি করা কঠিন, কিন্তু মলদোভিয়ান লেই এখনো টিকে আছে। ইউক্রেনীয়রা শরণার্থীরা মুদ্রা নিয়ে আসে এবং এখানে তা বদলায়, জমা দেয়, তাই মুদ্রার ঘাটতি নেই। এই সফরে আমি নিজেও বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আমি সাথে বেশি জিনিস নিয়েছিলাম এবং কয়েকবার অতিরিক্ত মাকে জড়িয়ে ধরেছিলাম। এটা আমাকে সেই শরণার্থীরা পরামর্শ দিয়েছিল যাদের আর এই সুযোগ নেই। এবং একটু হাসি আছে, কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এটা বলছি। আশা করি আমরা সবাই এই বিড়াল দ্বারা মুগ্ধ। আদাম বলছি, সেই মুহূর্ত থেকে কয়েক সপ্তাহ কেটে গেছে। পরিস্থিতি কিছুটা শান্ত, কিন্তু সত্যি বলতে এখনো মজার নয় এবং সম্ভবত আর কখনো হবে না। একটি আশা যে কিশিনেভের শহরতলির এই রাস্তা মারাতে চাইবে না কোনো সেনাবাহিনী, না ফ্যাসিস্টরা, না দখলদাররা, এবং কেউই না, কারণ এখানে পায়ে হেঁটে চড়াও কঠিন। বুঝতে পারছি রোমানিয়ায় পেট্রোলের কোনো ঘাটতি হবে না, কিন্তু আমাদের এখানে এটা একটু সস্তা এবং ইতিমধ্যে একটি অভ্যাস তৈরি হয়েছে পুরো ট্যাঙ্ক ভর্তি রাখার। এটি মলদোভা রোমানিয়া সীমান্তে 2 কিলোমিটার লম্বা লাইনের শেষ। আমি এখানে আসি, কিন্তু এমন কিছু প্রথমবার দেখছি। মনে হলো এটা যৌক্তিক, কারণ বেশিরভাগ ইউক্রেনীয় শরণার্থীরা মলদোভা ট্রানজিট হিসেবে ব্যবহার করে, কিন্তু সবকিছু হলো একদম তেমন নয়। লাইন এত দ্রুত এগোচ্ছে, আমি কি বেরিয়ে পড়েছি। 2-0টি গাড়ির সামনে চলে গিয়েছিলাম এবং জানেন, একটিও ইউক্রেনীয় নম্বরের গাড়ি নেই, শুধু মলদোভা এবং কিছু ইউরোপীয়। এটি মানে মলদোভা গাড়ির প্রবাহ মলদোভা থেকে চলে যাচ্ছে। শুধু তুলনা করুন, 1 মাস আগে যখন আমি বুখারেস্ট যাচ্ছিলাম, তখন এই একই চেকপয়েন্টে কতটা ফাঁকা ছিল। নিয়ন্ত্রণে শুধু আমি ছিলাম। সাধারণত ইউরোপীয় ইউনিয়নে বাড়িতে প্রবেশ করতে হলে কয়েকটি নথি প্রস্তুত করতে হয়, মেডিকেল বিমা, ভিনিয়েট। আমি এগুলো প্রস্তুত ছিলাম, আর শরণার্থীরা বলছে তাদের এমনিতেই ঢুকতে দেওয়া হচ্ছে।
সীমান্তরক্ষীরা দ্রুত কাজ করার চেষ্টা করছে এবং আমাকে একজন মলদোভান হিসেবে প্রায় কিছুই জিজ্ঞাসা করা হয়নি। ঘড়িতে এর মানে আমি প্রায় 5 ঘন্টার সময় শুল্ক পার হয়ে গেছি। শুধুমাত্র মলদোভান শুল্ক কর্মকর্তা জিজ্ঞাসা করলেন আমি আবার কি শুট করতে যাচ্ছি এবং কোথায়। আমি অভিযোগ করলাম যে বিষয়বস্তু পরিবর্তিত হয়েছে এবং এখন শরণার্থীদের শুট করতে হচ্ছে। রোমানিয়ার প্রথম পেট্রোল পাম্পেই শরণার্থীদের জন্য একটি ছোট সহায়তা কেন্দ্র, মানবিক সহায়তা নিয়ে একটি ট্রাক এবং গির্জার প্রতিনিধিরা আর চালকরা কঠিন শুল্কের পর বিশ্রাম নিচ্ছেন। কিন্তু এইসব শুট করার আগে আমাকে নিজেও বিশ্রাম নিতে হবে এবং শরণার্থীদের পরিচিত পরিবেশে কয়েক ঘন্টা ঘুমাতে হবে। অনেক শরণার্থী রোমানিয়ায় প্রথমবার এবং তাদের প্রথম থামাতেই এই দেশটিকে অনুভব করার চেষ্টা করে, যা এত সহজ নয়। এমনকি পেট্রোল কেনা বা কফি মেশিনের সাথে বোঝাপড়া করাও তাদের অনেকের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। সবসময় কেউ না কেউ সেখানে দাঁড়িয়ে থাকে এবং কেবল বোকার মতো ভাবে কি করতে হবে। অনেকেরই প্রথমবার বিদেশে আসা, যেখানে অন্য ভাষায় কথা বলতে হয়, যেখানে সবকিছু স্বাভাবিকভাবে বোঝা যায় না তা স্পষ্ট। যদি মলদোভা ইউক্রেনের মতোই গঠিত হয়, তবে রোমানিয়া একটু ভিন্ন। স্থানীয় রোমানিয়ানরা, যদিও তারা দরিদ্রভাবে বাস করে এবং গাড়ির পরিবর্তে গাড়িতে চড়ে, তবুও শরণার্থীদের সাহায্য করার চেষ্টা করে। যেমন এই ছেলেরা, যারা ইশারায় বিনামূল্যে বাসস্থানে থাকার ব্যবস্থা করতে পেরেছে। রোমানিয়ান ভাষায় একটি শব্দ বোঝে না, এবং এই মেয়েটি যে নরওয়ে থেকে এসেছে তার মাকে নিয়ে যেতে, যে কিশিনেভ হয়ে ওডেসা থেকে পালিয়ে এসেছে। কেপিপিতে খাবার সরবরাহ করেছে স্বেচ্ছাসেবকরা এবং স্থানীয় গির্জা। আরও তাঁবু আনা হয়েছে, জমা করা হচ্ছে। এটি স্থানীয় স্বেচ্ছাসেবক কারমেন। সে বলছে ভাষাগত বাধার কারণে তার জন্য ইউক্রেনীয়দের সাথে কাজ করা কঠিন, এবং যদিও সরকার চায় শরণার্থীরা রোমানিয়ায় মানিয়ে নিক, তারা মূলত অন্য দেশে চলে যাচ্ছে। আমরা জানি না এবং এমনকি সম্প্রচারও করে না। রোমানিয়ান সরকার, আমি বুঝতে পারছি যে শেষ পর্যন্ত তাদের 1 বছরের জন্য থাকার অনুমতি দেবে এবং সম্ভাব্য কর্মস্থলগুলিতে। আমি দেশের যাচ্ছি, সেখানে ইউক্রেনীয় চেরনোভিৎসির কাছে বড় শরণার্থী প্রবাহ। রোমানিয়ায় চড়ার সময় আমি সর্বত্র যুদ্ধের প্রতিধ্বনি পাচ্ছি। এখানে একটি সাধারণ স্থান যেখানে আমি খেতে গিয়েছিলাম। প্রবেশদ্বারের ঠিক পাশে একটি বিশাল স্ট্যান্ড এবং ইউক্রেনীয়দের জন্য মানবিক সাহায্য সংগ্রহের পয়েন্ট। এখানে কথা বলার মতো কেউ নেই, শুধু মানুষ আসে, রেখে যায় এবং সব। একটি বিশাল বাক্স ইতিমধ্যেই সিল করা, সেখানে পোশাক, অন্তর্বাস, শিশুদের জন্য খাবার, ভরণ পোষণ খাবার। রোমানিয়া ইউরোজোনে নেই এবং খাওয়ার জন্য স্থানীয় মুদ্রা কিনতে হবে। যদিও আমি নিশ্চিত এখানে শরণার্থীদের বিনামূল্যে খাওয়ানো হবে। এনলি গাদা গ্রিভনি গ্রহণ করা হয় না। দীর্ঘ সময় ধরে যাত্রা করছিলাম আমি এবং ইউক্রেন থেকে আসা ছেলেরা, কিন্তু আমরা লুকোইলে তেল ভরার সিদ্ধান্ত নিইনি। 4 ঘন্টা ধরে আমি গাড়ি চালিয়েছি, আরও 2 ঘন্টা পার্কিংয়ে ঘুমিয়েছি, এবং এখন আমি সিরেজ চেকপয়েন্টে। এটি ইউক্রেন রোমানিয়া সীমান্তের সবচেয়ে বড় প্রবেশ পয়েন্ট। অনেক বেশি চলাচল, অনেক পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স। ফ্যাক্ট রিপোর্টাজ ডেসপ্রিটাব্রা, সুন্দিন রিপাবলিকা মলদোভা, টেলিভিশন, তাবারে 4। কিন্তু আমি কি এখানে কিছু ছবি তুলতে পারি? খুব ভালো চলফে করছে, ধন্যবাদ। সীমান্তে খুব ব্যস্ততা। চেকপয়েন্ট থেকে মানুষদের দমকল বাহিনী নিয়ে আসছে। এখানে তাদের শিবিরে বা বাসে ভাগ করে দেওয়া হয় এবং উষ্ণতা দেওয়া হয়, কারণ মানুষরা ঘন্টার পর ঘন্টা ঠান্ডায় দাঁড়িয়েছিল। আমরা ইতিমধ্যে 2-8 ঘন্টা পথে আছি। আমরা 2 ঘন্টা ঘুমিয়েছি, তাই ভালো যে এখানে আমাদের কিছু খেতে দিয়েছে। আমরা খুব ঠান্ডায় ছিলাম। দেখো, আমরা দাঁড়িয়েছিলাম, 5 কিলোমিটার লাইন ছিল, আর আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম। পায়ে হেঁটে 1 ঘন্টা 4 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। খুব ঠান্ডা ছিল। আমরা বুলগেরিয়ায় এগিয়ে। সীমান্ত পর্যন্ত মহিলারা শিশুদের নিয়ে ভয়ানক অবস্থায় ভিড় করা ট্রেনে পৌঁছেছিল। আমরা বুঝতে পারছিলাম না কি ঘটছে। আমরা নার্ভাস হতে শুরু করলাম। তারপর কিয়েভে আতঙ্ক শুরু হলো। বের হওয়া খুব কঠিন ছিল, কারণ সব সেতুতে খুব বড় জ্যাম ছিল। কিয়েভ থেকে বের হওয়ার রাস্তাগুলোতে খুব বড় জ্যাম ছিল। কিয়েভ থেকে লোভিভের দিকে যে ট্রেন যাচ্ছিল, সেটা ছিল একেবারে ভয়ঙ্কর, ভয়াবহ। আমরা উঠতে পারছিলাম না, দাঁড়াতেও পারছিলাম না। আমরা শুধু এক পায়ে দেয়াল থেকে পিছলে যাচ্ছিলাম। মানুষ শুয়েছিল, পড়ে যাচ্ছিল, পশু, তোতা, বিড়াল, কুকুর, শিশুরা চিৎকার করছিল।
ভয়ানক গরম ছিল। এই দুই মায়ের জন্য সাধারণ বিপদ অবশেষে পরিচিত হওয়ার একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে তাদের সাথে ছেলেকে ইউক্রেন থেকে বের হতে দেওয়া হয়নি। একত্রিত হতে পারছিলাম না, পরিচিত হতে পারছিলাম না। গোলাগুলির খাবারের জন্য আমরা বেসমেন্টে একত্রিত হলাম এবং পরিচিত হলাম। আমরা আমার বাবাকে নিয়ে এসেছি, বয়স 8-3 বছর, যিনি যুদ্ধের শিশু। ইতিমধ্যে দ্বিতীয় যুদ্ধ দুর্ভাগ্যবশত পার করেছেন। ছেলেকে সেখানে রেখে আসতে হয়েছে। আমরা নিজেরাই এখন পৌঁছাচ্ছি। যদিও এখানে একজন অনুবাদক আছে। নতুন দেশে মানুষের জন্য কঠিন। এটা অনুবাদক। দাদিকে কাউকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আর বলছে ঠিক সেভাবেই সীমান্ত পার হয়েছি। আমি না রোমানিয়ান ভাষা না ভূগোল বুঝি আমরা কোথায় দিয়েছি, এই পাসিং পয়েন্টের নাম কি এবং এরপর কি করতে হবে। কোনো পরিকল্পনা একেবারেই নেই। নিরাপত্তার দিক থেকে তার সবকিছু ঠিক থাকবে বলে আমি নিশ্চিত, কিন্তু বিদেশে থাকাটা নিশ্চয়ই মন খারাপের। রোমানিয়ানরা সীমান্ত শহরে সরাসরি একটি বিশাল শরণার্থী শিবির স্থাপন করেছে। শুধুমাত্র ইউক্রেনীয় নম্বর প্লেট সহ একটি বাস। গাড়িওয়ালারা দূরে যায়। বিশেষ অনুমতিতে ঢুকেছি। এই জায়গাটি শুধুমাত্র শরণার্থীদের জন্য। তাদের মধ্যে অনেকেরই কোথাও যাওয়ার জায়গা নেই এবং তাদের অস্থায়ীভাবে এখানে তাঁবুতে থাকতে হচ্ছে। সবাই শিশুদের সাথে, কখনো কখনো পরিবারের মধ্যে বাবা থাকেন। প্যানেলে বিনামূল্যে সিম কার্ড সক্রিয় করার নির্দেশাবলী এবং বিনামূল্যে আবাসনের প্রস্তাব রয়েছে, তবে সবকিছুই রোমানিয়ান ভাষায়। এই মেয়ে মারিনা ইতালিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার বোনের সাথে, যে ইতিমধ্যে কাস্টমসে বসে আছে যাত্রারত বাসে। কিন্তু মারিনার একটি সমস্যা আছে, তার এখনো দেওয়া হয়নি শরণার্থীদের জন্য বিশেষ নথি, এবং যদি রোমানিয়া এখন যে কোনো নথি সহ ইউক্রেনীয়দের প্রবেশ করতে দেয় তবে আরো এগিয়ে যাওয়া আরো কঠিন। কাগজপত্র ছাড়া কাউকে ছাড়বে না। ইউক্রেনীয় পাসপোর্ট আছে কিন্তু। বোন বাসে অপেক্ষা করছে। সে সব কিছু পরিশোধ অপেক্ষা করছে। সে এখন চলে যাবে। আমি সে বাস, তার কাছে সব টাকা আছে আর নেই। অপেক্ষা করতে হবে এবং ফ্লুক্সাস খুব বড়। হ্যাঁ, শরণার্থীদের প্রবাহ এত বড় যে রোমানিয়ানরা তাদের নথিভুক্ত করতে পারছে না। মারিনা দীর্ঘদিন অপেক্ষা করছে। টাকা ফেরত চাইতে বলুন এবং সব। সে যেন ঘন্টা অপেক্ষা করে আপনি চলে যাবেন। আজও এই পরিবহন প্রচুর থাকবে। সেখান থেকে এখানে ফ্রি আনা হয়। আমি শুধু সমাধানটাই দেখি। কিন্তু বোনের নিজের উদ্দেশ্য আছে। সে মারিনাকে ছেড়ে চলে যাচ্ছে। সে জুড়ে গেছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। এটা একদমই খারাপ। আমরা শুধু কিছু একটা নিয়ে আছি। এই সামরিক দমকল কর্মী শিবির চালাচ্ছেন, বলেছেন যে মারিনার সাথে সব ঠিক থাকবে। শীঘ্রই তার পালা আসবে, তখন তাকে নিবন্ধন করা হবে এবং কোনো ব্যক্তিগত মালিকের কাছে থাকার প্রস্তাব দেওয়া হবে যতক্ষণ না সে চলে যেতে চায়। এখানে আমাদের 2000 অনেক বেশি মানুষ পেরিয়ে গেছে ব্যক্তিগতভাবে, এবং আমি খুশি। মানুষ আর এখন এটা প্রায় 2-5 জন। অনেক মানুষ আছে যারা তাদের জায়গায় স্থাপন করেছে। শিশুরা, গরুর নাম, সহকর্মীর সাথে লাতভা আমি দৈকো। পাশের গ্রামে আমার মনে হলো সবাই স্বেচ্ছাসেবক কাজে লেগে গেছে। এখানে শরণার্থীদের বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের প্রয়োজনের জন্য একটি রেস্তোরাঁ বরাদ্দ করা হয়েছে এবং সব গির্জায় মানুষদের রাখা হয়েছে। এমনকি স্থানীয় ভলকানাইজেশনেও শরণার্থীদের জন্য যারা তুষারপাতের জন্য প্রস্তুত নয়, তাদের গাড়ির টায়ার শীতকালীন টায়ারে পরিবর্তন করা হচ্ছে বিনামূল্যে। আমি এখন ছোট্ট গ্রাম কালাফিন্দেস্তে হাঁটছি, যা ইউক্রেনের সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে। এখানে 4টি গির্জা আছে এবং প্রতিটি গির্জায় এখন শরণার্থীদের জন্য শিবির স্থাপন করা হয়েছে। এটি একটি অর্থোডক্স গির্জা। বাকি 3টি গির্জা অন্যান্য ধর্মের, কিন্তু এটি সবাইকে একই কাজ করতে বাধা দেয় না। এই লোকেরা ব্যাপটিস্ট গির্জা থেকে বেরিয়ে আসছে, কিন্তু রোমানিয়ায় থাকছে কারণ আর কোথাও যাওয়ার নেই। আমি খরকভ থেকে এসেছি। আমরা এটি পরিকল্পনা করিনি, এটি কাকতালীয়ভাবে ঘটেছে। এই কোথায় যাচ্ছেন? জর্জিয়ায় আসছেন। আমরা রোমানিয়া থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পরিস্থিতি স্থিতিশীল হয়, সেখানে পরিস্থিতি বাড়ি ফিরে যেতে। আমরা বিস্ট্রিটসায় একটি শিশু শিবির আছে, সময় থাকা যায়। আনাস্তাসিয়া সন্তান জন্ম দেন। কিয়েভ থেকে স্বামী ছাড়া একটি দুধের শিশুকে নিয়ে পালাতে হয়েছিল। আমার স্বামী, তিনি দূরদর্শী ছিলেন
এবং প্রথম দিনেই বলেছিলেন যে আমরা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এবং আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের সন্তানদের জন্য উদ্বিগ্ন ছিলেন। এই সপ্তাহে আমরা সেখানে অপেক্ষা করছিলাম, খবর দেখছিলাম কিভাবে আমাদের শহর আক্রমণ করা হচ্ছে, বোমা ফেলা হচ্ছে, মিসাইল উঠছে এবং বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। আমার স্বামীর খালার উপর পড়েছিল একটি টুকরো, মিসাইলের টুকরো কারো পায়ে লেগেছিল। যারা কেঁদেছিল সে এখন বেরিয়ে আসছে, কিন্তু এখন সবাই সেখান থেকে বেরিয়ে গেছে কারণ তারা ভয় পাচ্ছে। সব জটিলতার দিকে তাকিয়ে পথে নাস্তিয়া শিশুটিকে নিয়ে আরো এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের পরিচিতরা জার্মানিতে আমন্ত্রণ জানায়। তারা বলল, তোমরা কি অপেক্ষা করছো? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, আমরা তোমাদের সাহায্য করব। তাই আমরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের গির্জা সাহায্য করছে যাতে আমাদের বিনামূল্যে সেখানে পৌঁছে দেওয়া যায়, এমনকি সেই শহরেও যা আমাদের প্রয়োজন, যদিও এটি জার্মানির প্রান্তে, ফ্রান্সের কাছাকাছি। বাপ্তিস্ট পাদ্রির কথায় গত সপ্তাহে গির্জার মাধ্যমে 300 জন মানুষ গিয়েছে এবং তিনি নিজেই তাদের সীমান্ত থেকে নিয়ে আসেন। যোগাযোগ করা কঠিন। হ্যাঁ, আমাদের কিছু লোক আছে যারা ইউক্রেন থেকে এসেছে, যারা রোমানীয় এবং ইউক্রেনীয় ভাষায় কথা বলে। প্রথম দিনে ধনী ইউক্রেনীয়রা চলে গিয়েছিল, তারপর সবাই পালাতে শুরু করলো। এরা ছিল শরণার্থী যাদের আর্থিক সামর্থ্য ছিল। তাদের পরিকল্পনা ছিল তারা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। মনে করতে পারছি না তারা সেখানে কি করছে। আমি তাকে বাড়িতে নিয়ে যেতে চাই যাতে সে আমার কাছে থাকে। যাই না, সে পছন্দ করে। ধন্যবাদ, আমি যাচ্ছি। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। এই একই গ্রামে আরেকটি গির্জা সম্পূর্ণভাবে শরণার্থী শিবিরে রূপান্তরিত হয়েছে। এই শিবিরের মাধ্যমে প্রায় 500 জন মানুষ গিয়েছে। তাইসিয়ার একটি খুব নাটকীয় গল্প আছে। তিনি 5 সন্তান নিয়ে ইউক্রেন থেকে পালিয়ে এসেছেন। তার 7 জন ভাই সবাই ফ্রন্টে চলে গেছেন। কথা বলার সময় তিনি চোখের জল ধরে রাখতে পারেন না এবং শুটিং বন্ধ করতে হয়। তাইসিয়া খুশি যে ছোট সন্তানরা বুঝতে পারে না যে যুদ্ধ চলছে। হ্যাঁ, তারা বুঝতে পারে না, কিন্তু বড় মেয়ে বুঝতে পারে। সে জানে যে সে কোথায় গেছে, সে কোথায় আছে। Вона розуміє, що це лишає. Сім'ю дома, тата, діда свого. Созванюєтесь? Да. Що вони кажуть? Ну, що можуть казати? Нічого переживають. Хвилюються, що їх візьмуть на війну, що... Добре тим, хто не там. আলো সেখানে স্থানান্তর শান্ত হয়ে। হ্যাঁ, আমি চিন্তিত। আমি মানুষের জন্য, তারিখের জন্য উদ্বিগ্ন। আমাকে সেমের বলেছে সৈন্যরা। এমের বলেছে বাই ফ্রন্ট সব সৈন্য। তারা কোথায় যোগাযোগ করে আপনারা কি যোগাযোগ রাখছেন? তারা কেমন আছে তা স্পষ্ট নয়। সবাইকে এখন ডাকা হয়েছে। হ্যাঁ, আমি কখনো দেরি করি না, শুনি না। বাড়িতে কমিশনে গিয়ে লিখেছিল স্বেচ্ছাসেবক হিসেবে যেতে চায়, কিন্তু আমি একটু সামলাচ্ছি কারণ আমার বোনেরা আমাকে সেখানে সাহায্য করছে এবং আমি সামলাচ্ছি। তুমি লুকিয়েছিলে। ধরা পড়েছ। Пішла з дітьми на деякий час сюди. Поки пройде ця війna, এবং আমার পরিকল্পনা আছে ইউক্রেনে এবং বাড়িতে ফিরে যাওয়ার। আমার ভয় ছিল কারণ সাইরেনের সংকেত এবং আমি বাসে করে পুরুবনি যাচ্ছিলাম আর সাক্ষীরা ইতিমধ্যে আমাকে নিয়ে গেছে। Звідкіля вже мене ці браття забрали? Это ваши дети? Да. 4 জন ঠিক গুনেছি। 5 জন? Да. Все с вами? Да. Сама снимете? Сама. খারকিভের তাতিয়ানা শুটিং এর ব্যাপারে সতর্ক। তার মুখ দেখায় না এবং প্রথমে বিশ্বাস করে না যে আমি মলদোভার। আপনি এত ভালো রাশিয়ান বলতে পারেন। জাগ রুশ মলদোভা একটি শুধু নববর্ষ। তিনি খারকিভের আবাসন ও কমিউনাল পরিষেবার ক্ষেত্রে কাজ করতেন। বলেন তার সহকর্মীরা বোমা বর্ষণের মধ্যেও শহরকে পরিষ্কার রাখতে রেখেছেন। আপনার মেয়ে জল সরবরাহ, তাপ নেটওয়ার্ক বা শক্তি ক্ষেত্রে কাজ করে। На заправку заправляются. Сегодня видел их по городу.
আমাকে কম্পোর্ট দিয়ে আপ্যায়ন করা হয়েছে। স্বাদটা ঠিক যেমন বাগানে ছিল। আমি চলে যাচ্ছি এবং দুটি গাড়ি আসছে, কিন্তু সত্যি বলতে আজ তাদের সাথে কথা বলার মতো শক্তি আমার নেই। এটা খুবই কঠিন। প্রাচ্য অর্থোডক্স পরিবর্তন। গদি সরিয়ে ফেলা হয়েছে, বিছানা আনা হয়েছে, আবার ইউক্রেনীয়দের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় উদ্যোক্তা সিমিয়ান বলছেন যে তিনি প্রথম দিনেই তার রেস্তোরাঁ শরণার্থীদের জন্য দিয়েছেন। তাদের জন্য খাবার এবং জিনিসপত্র গ্রাম থেকেই আনা হচ্ছে না, বরং বুখারেস্ট থেকেও একটি ট্রাক আনা হয়েছে। স্বেচ্ছাসেবকরা দিনরাত রান্না করছেন। আমাকে খাওয়ানো মহিলারা ইউক্রেনীয় ভাষায় কথা বলেন এবং এখানেই আমি আকর্ষণীয় কিছু জানলাম। বুঝতে পারা যায় যে ইউক্রেনের চেরনোভিৎস্কা অঞ্চলে অনেকেই রোমানিয়ান জানেন, কিন্তু এর বিপরীত প্রভাবও আছে। বেশিরভাগ রোমানিয়ান গ্রামে ইউক্রেনীয় ভাষায় কথা বলা হয়। সেই রাতে রোমানিয়ার পাহাড়ি রাস্তায় একটা চমক অপেক্ষা করছিল, একটা হরিণও অপেক্ষা করছিল। মুখ্য বিষয় হলো প্রাণীটি জীবিত এবং যে একটি হেলমেট আছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে হাঁটে। এটা সব পশম। অবশেষে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। দুটি বিষয়ে খুশি, যে হরিণটি বেঁচে ছিল এবং পালিয়ে গিয়েছিল, এবং যে আমি হেলমেট ছাড়া বিদেশে যাই না। এটি রোমানিয়ার সুচাভা শহরের একটি 4 তারকা হোটেল। এটি সম্পর্কে আমাকে কেবল যেমন প্রসঙ্গক্রমে একজন পুরোহিত বলেছিলেন, এটি এমন একটি জায়গা যেখানে আমি পথে বিশ্রাম নিতে পারি, এবং বাস্তবে দেখা গেল যে এখানে একটি বিশাল শরণার্থী কেন্দ্র স্থাপন করা হয়েছে। হোটেলটি, যেখানে কয়েক সপ্তাহ আগে ধনী লোকেরা বিশ্রাম নিচ্ছিলেন, এখন পুরোটা গদি দিয়ে ঢাকা এবং মানবিক সহায়তার ব্যাগ দিয়ে পূর্ণ। এটি সব নিজেরাই বোঝা কঠিন, এবং আমাকে একজন রুশ ভাষাভাষী স্বেচ্ছাসেবককে তার কাজ থেকে বিরত করতে হয়েছিল। এই মুহূর্তে 200 এখানে শোবার জায়গা 2-4 যখন যুদ্ধ শুরু হয়েছিল, প্রথমে আমি অনুবাদক হিসেবে সীমান্তে গিয়েছিলাম আপনাদের বসানোর জন্য, এবং তারপর 2-5 তারিখে এখানে এসেছিলাম। অনুমান করুন এখানে কতজন স্বেচ্ছাসেবক কাজ করছে। আমি অনুমান করতে পারিনি 300 স্বেচ্ছাসেবক। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে পালা করে কাজ করে অনুবাদে অনেকে ইউক্রেন বা স্মোলোভা থেকে এসেছে। পরিবহন এবং বাসস্থানের জন্য পাইপের কোনো ব্যবস্থা নেই। একজন অভিভাবক হিসেবে আমার জন্য অত্যন্ত দুঃখজনক যে লক্ষ লক্ষ শিশু তাদের আরামদায়ক এবং নিরাপদ বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। যারা তাদের অন্য দেশে সাহায্য করছে, তাদের স্মরণে তারা তাদের সুন্দর আঁকা ছবি রেখে যায়। প্রতি 2-3 দিনে আমরা শিশুদের জন্য কিছু না কিছু আয়োজন করি। এনিমেটররা আসে, খেলা, সঙ্গীত। শিশুদের মনোযোগ অন্যদিকে সরাতে হবে। শিশুরা আমাদের রোমানিয়া এবং ইউক্রেন সম্পর্কে লিখেছে। দেখো, এখানে আমাদের শোবার জায়গা আছে। আমাদের এখানে আসে, নিবন্ধন হয়, ব্রেসলেট পায়, বিছানার নম্বর সহ কোনগুলো খালি বা দখল করা হয়েছে। মানুষ সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার খায়। মানবিক সাহায্য, পোশাক রয়েছে, কিছু বিনামূল্যে। মানুষ আসে, অনুবাদক স্বাগত জানিয়ে নিবন্ধনে পাঠায়। স্বেচ্ছাসেবকরা নিবন্ধন করেন। মানবিক সাহায্য শিশু ও মায়েদের জন্য। বাড়িতে কফি, চা সীমাহীন পরিমাণে। মা যদি আসেন, তাদের মিশ্রণের জন্য গরম পানি প্রয়োজন। কুকুরদের জন্য মেডিকেল পয়েন্ট, সেখানে গরম খাবার প্রস্তুত করা হয়। মনোবিজ্ঞানীরা আছেন, তারা সব সময় আছেন, এমনকি স্বেচ্ছাসেবকদের মধ্যেও। আমার সাথে পরিবারের মতো আচরণ করা হয়েছে। আমাকে টেবিল, সকেট, ইন্টারনেট দেওয়া হয়েছে। কফি নিয়ে এসেছেন। ম্যাট্রেস খালি হলে রাত কাটানোর প্রস্তাব দিয়েছেন। আমি রাজি হয়েছি, কিন্তু কাজ করতে হয়েছে। মানুষের প্রবাহ এত বড় যে স্বেচ্ছাসেবকরা তাদের ডাটাবেসে অন্তর্ভুক্ত করতে পারছেন না, এবং তাদের জন্য প্রধান সমস্যা হলো আমাদের নথিগুলি সিরিলিক লিপিতে পড়া। এখানে আমি কাজে লেগে গেলাম। ফিউসিক, মিখাইলো। আমার নেকলেস শেষের দিকে ছিল। আমি ঘুমিয়ে পড়লাম, জেগে উঠলাম যখন আমার মাথার পেছনে বিশাল এক লোক নাক ডাকতে শুরু করলো। আচ্ছা, কিছু না। যাই হোক, এখন ঘুম একটি বিলাসিতা, উঠতে হবে এবং আবার যাত্রা করতে হবে। গত সপ্তাহে সবাই যা অভ্যস্ত হয়ে গেছে তা হলো কয়েক ঘন্টা ঘুমানো। এমনকি এখানে শরণার্থী শিবিরে বিদ্যুৎ রাত 2টায় বন্ধ করে দেওয়া হয়েছিল। কোথাও তখন আমিও সুরে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সকাল 6টায় ভালো যে বিদ্যুৎ চালু হয়েছিল, কারণ আমি জেগে উঠলাম এবং আবার যাত্রা শুরু করলাম। রাত 2টায় হোক,
বা সকাল 6টায় এখানে সবসময় কিছু না কিছু চলছে। কাউকে বসানো হচ্ছে, কাউকে সরানো হচ্ছে। সারমর্ম হলো এখানে কোনো নীরবতা নেই। আমি কিছু ইতিবাচক খুঁজেছি। মানুষ একে অপরের কাছাকাছি এসেছে। আমি নিজেও এটি অনুভব করেছি প্রায় শরীরের উপর দিয়ে পা ফেলে সুইডিশ বুফেতে পৌঁছানোর সময়। কেউ কেউ ইলেকট্রিক কারে করে চলে গেছে। আমার প্রিয় কাজ অবশ্যই রোমানিয়ায় ঘুরে বেড়ানো। মনে হয় পথটা ছোট, কিন্তু আমার ঘড়ি দেখায় যে এটা প্রায় পুরো দিন ধরে চলবে, কারণ সাপের মতো বাঁক, গ্রাম, সীমাবদ্ধতা এবং বরফের পিচ্ছিল পথ এই রকম। আর আমরা সরাসরি ইউক্রেনের সীমানা বরাবর যাব। বন্ধুরা, চেক করে নিন নেভিগেটর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। রোমানিয়া এটি এমনই, নেভিগেটর থাকা সত্ত্বেও হারিয়ে যাওয়া সহজ, কিন্তু যদি হারিয়ে যাও তাহলে সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো হয়। এটি আমি রোমানিয়ার উত্তরে হাঙ্গেরিয়ান সীমান্তের পথে অর্ধেক পথে থেমেছিলাম। ইউক্রেনীয় পতাকার রঙের তাঁবুর কাছে প্রায় প্রতিটি ইউক্রেনীয় গাড়ি থামে। কফিতে তারা তাদের খাবারের মজুদ পূরণ করে। হাঙ্গেরি পর্যন্ত গাড়ি চালাতে ঘুম না আসার জন্য আমি প্রস্তুত। আমাকে ক্যাফেইন এনার্জি ড্রিঙ্ক নিতে বাধ্য করা হয়েছিল। কফি এবং খাবার ছাড়াও এখানে ওয়াইফাই, সিম কার্ড, গ্লাস ক্লিনার এবং থাকার ব্যবস্থায় সাহায্য করা হয়। শিকাজা করুন। ইউক্রেনীয় যারা রাতে হোটেলে আসতে চায় যাতে তারা পথ চলা চালিয়ে যেতে পারে, আমরা তাদের এই সুযোগ দিই। এটি হোটেল বা পরিবারের মধ্যে করা যেতে পারে। মাঝপথে খুব কম লোকই নিজেদের জন্য থাকার ব্যবস্থা করে। যারা ইতিমধ্যেই এখানে ছিলেন তারা যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অন্য দেশে। আপনি এখন কোন দেশে যাচ্ছেন জানি না, কিভাবে হবে, কিভাবে আমাদের সীমান্তে যেতে দেবে। আপনি হাঙ্গেরির দিকে যাচ্ছেন সম্ভবত, তাই না? আর আপনি কোন দিক থেকে এসেছেন? মলদোভা থেকে রোমানিয়ায়। বিকেল 4:30 এবং পুরো দিন ধরে আমি রোমানিয়ায় গাড়ি চালাচ্ছি। ঘুম পেতে শুরু করেছে এবং কোথাও রাস্তার পাশে 1 ঘন্টা ঘুমাতে চাই, কিন্তু এমন ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি ইতিমধ্যে হাঙ্গেরির সীমান্তের কাছে। সাবটাইটেল তৈরি করেছেন তামেরল সাব। ভয় পাচ্ছি যে ঘুম থেকে উঠে দেখব গাড়ির চাকা নেই, আর ঈশ্বর না করুন গাড়িটাই না থাকে। আসলে পরিবহনের জন্য মূলত গাড়ি। সাধারণ রোমানিয়ান মানুষ আমাকে বিয়ারের বোতল দিয়ে থামানোর চেষ্টা করছে, কিন্তু আমি বরং খরচ করব। সীমান্তের মোলে এবং পেট্রোল পাম্পে রোমানিয়ান লেইয়ের অবশিষ্টাংশ, যে কোনো পরিস্থিতির জন্য এবং হাঙ্গেরিয়ান কাস্টমসের আগে পুরোপুরি। তিন দেশের সংযোগস্থলে ইউক্রেন, রোমানিয়া, হাঙ্গেরি। যুদ্ধ এবং রোমানিয়া হাঙ্গেরিয়ান কাস্টমসে বিদেশিদের বাড়তি প্রবাহ স্থানীয় কিশোরদের উপার্জনের সুযোগ দেয়। এই ক্ষুধার্ত ছেলেটি ইতিমধ্যে 5 মিনিট ধরে আমার গাড়ির পেছনে আসছে এবং আমি যখনই থামি সে হাঁটু গেড়ে বসে প্রার্থনার ভঙ্গিতে হাত জোড় করে। আচ্ছা, এখানে কিভাবে না বলবো। তাকে খাবার এবং কিছু খুচরা পয়সা দিলাম। ছেলেটিকে মুদ্রা দেব, কিন্তু স্থানীয় নয়। Auțam, dar nu românești. Tu poți să schimbi? Da. Da? Ține. Mulțumim. Moldovenești și ucraineni. Ok? Dar nu are. Vrei? Gustos. Aveți noroc. Noroc. যথেষ্ট চলে গেল, কিন্তু সেখানে কিছুটা সত্যি। অবশ্যই এরপরে তার বন্ধুরা আমার থেকে দূরে যায়নি এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যদিও চেকপয়েন্টে একটি অ্যাম্বুলেন্স দায়িত্বে আছে এবং স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণ করছে, মানুষের স্নায়ু ধরে রাখতে পারছে না। এতটাই যে অসন্তোষ একটি সম্পূর্ণ প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। এটি সরাসরি ধর্মঘট। সারিতে খুবই উত্তেজনা এবং মানুষের মধ্যে বারবার সংঘর্ষ ঘটে। আগে বলি, দাদুল সব ঠিক আছে, কিন্তু
গভীর রাতে লাইন আরো ধীর হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই লাইনে একজন মানুষ ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে। শেষ পর্যন্ত আমি স্লাটবাউমে পৌঁছালাম 1-2 ঘন্টা পর, এবং এটি ইউরোপীয় ইউনিয়নের ভিতরের সীমানা। 1-2 ঘন্টা কেটে গেছে এবং আমি ঢুকে পড়লাম। Очередь казалась небольшой, реально, метров 400, просто настолько медленно সীমানা проходит. থেকে 1 কিলোমিটার দূরে একটি শরণার্থী সহায়তা কেন্দ্র খুলেছেন এক সাধারণ হাঙ্গেরিয়ান বৃদ্ধা। Ходим по Нирабенному району. Egyem meg a szíveteket. Hát jobb, mint a kóla, melegebb. Hogy az? Így áll. Egyél szendvicset. কোলা বানাতে কত দারুণ লাগে, 1 মিনিট অপেক্ষা করো। কতবার হাঙ্গেরিতে গিয়েছি, অবাক হয়েছি তারা কতটা স্বতন্ত্র জাতি। কিন্তু আমাকে কম্পোট এবং স্যান্ডউইচ দিয়েছে। এই রাতে আমি সবচেয়ে বেশি ক্লান্ত হয়েছি, যদিও খুব কমই এগিয়েছি। ড্রাইভিং করার সময় এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় যে গাড়ি চালানো অসম্ভব, আর পাম্পে আমার পাশে ইউক্রেনীয়রা একই অবস্থায়। এমন পরিস্থিতিতে পরিষ্কার জানালা নিয়ে ভাবার সময় নেই অবশ্যই, কিন্তু নিরাপত্তার জন্য পরিষ্কার করা ভালো। ইচ্ছা না থাকলেও পথে প্রায় একই কষ্ট অনুভব করি যা শরণার্থীরা করে। আমি তাদের অনেকের মতো 3 দিন ধরে পথে আছি এবং ঠিক এখনই পাম্পে ঠোঁট পরিষ্কার করতে পেরেছি, এবং 3 দিনের মধ্যে প্রথমবারের মতো এটি এমন এক আনন্দ। রোমানিয়ার শরণার্থী শিবিরে আমার স্নানের সুযোগ ছিল, কিন্তু আমি কেমন করে যেন লাইনে দাঁড়ানোর সাহস পাইনি। হাঙ্গেরিতে শরণার্থীরা প্রধানত ট্রেনে এবং গাড়ির চেক পয়েন্ট পেয়ে যায়। ইউক্রেনের সাথে সীমান্তে যাওয়ার পথটি সবচেয়ে কম জনবহুল ছিল। আমার পুরো যাত্রায় হাঙ্গেরি থেকে বের হওয়ার সময় কয়েকটি ইউক্রেনীয় নম্বরের বাস এবং কিছু অনিচ্ছুক সীমান্তরক্ষী ছিল। সেখানে আমাকে কিছু না তোলার জন্য অনুরোধ করা হয়েছিল। একটি বিভ্রান্ত দম্পতি ছাড়া আমি কাউকে স্বাগত জানাতে দেখিনি। এই ছেলেরা ইউক্রেনে যাওয়ার চেষ্টা করছে কারো সাথে গাড়িতে করে মাকে নিয়ে আসার জন্য। ইউরোপে ভাড়া করা গাড়িতে তাদের যুদ্ধ চলমান দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের বলা হয়েছিল যে আমরা দেশে বিমান চালিত গাড়ি প্রবেশ করাতে পারবো না, আর এখন আমরা অন্য কারোর সাথে এটি প্রবেশ করানোর চেষ্টা করতে চাই। রেলওয়ে স্টেশনে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, যেখানে ইউক্রেন থেকে ট্রেনগুলি ক্রমাগত আসছে। এখানে খুব ভিড় এবং আমাকে ক্যামেরা নিয়ে সরাসরি পুলিশে পাঠানো হয়েছিল। অনুগ্রহ করে পুলিশে যান। প্রবেশ পথ কোথায়? আমি জানি স্টেশনে শব্দ হচ্ছে, সবাই শরণার্থী বুদাপেস্টের ট্রেনের জন্য অপেক্ষা করছে। দেয়ালে কাজের বিজ্ঞাপন, চিকিৎসা সহায়তা এবং বিনামূল্যের ওয়াইফাই এর তথ্য রয়েছে। শিশুদের জন্য তাড়াতাড়ি একটি শিশু এলাকা তৈরি করা হয়েছে এবং সাধারণ ক্যাফেটি বিনামূল্যে পরিণত হয়েছে। এখানে আমরা আছি, এমনকি স্বেচ্ছাসেবকদের মধ্যেও ইংরেজি ভাষাভাষী কাউকে খুঁজে পাওয়া কঠিন। আমি নিশ্চিত সামলে নেব। আমি খুব একটা বুঝতে পারছি না কেন অনেক মানুষ যারা এখানে শরণার্থীর মতো দেখাচ্ছে হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলছে। পিটারকে ধরলাম যুদ্ধের দিনগুলোতে জার্মানি থেকে স্বেচ্ছাসেবক এসেছে। তারা ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে যাতে তারা ইউক্রেনীয় ভ্রমণ করতে পারে। বুদাপেস্টে আমরা তাদের সাথে টিকিট অফিসে যাই এবং তাদের অনুবাদ করতে সাহায্য করি যাতে তারা টিকিট পেতে পারে। Мы едем дальше к бабушке. Они живут в Бельгии. Идет электричка. Очень легко сели, легко отстояли. Просто был просроченный паспорт у ребенка и немножко пришлось. Продлили регистрацию и мы едем. সৃজনশীল হতে এবং বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে। উদাহরণস্বরূপ আজ আমাদের একটি পরিবার আছে। আমরা এখানে পুরো রাত কাটিয়েছি 4 জন মহিলা এবং 9 জন শিশুর সাথে। And they want to stay for longer in Hungary. They don't want to go anywhere, they want to stay here. And they have the option to stay for 90 days in Hungary. তারা বাসিন্দাদের জন্য ক্যাম্পে যেতে চায়নি, যোগাযোগে যেতে চায়নি, তারা একসাথে থাকতে চেয়েছিল। আমরা শুধু একটি ছোট ঘর তৈরি করেছিলাম যেখানে তারা কয়েক মাস আরামদায়কভাবে থাকতে পারত এবং তাদের প্রয়োজনীয় সবকিছু ছিল। এটি ছিল একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ আশ্রয়স্থল। মেদভেজি এলাকায় অনেক ইউক্রেনীয় আছে। আমি হাঙ্গেরিতে একটি আসল ক্যাম্পের ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে এখনো নেই। আমাদের এমন কোনো ক্যাম্প নেই এখানে।
Just they sleep 1 day, 2 days. So we don't have here a camp where the people stay longer. হঠাৎ প্ল্যাটফর্মে উপস্থিত হওয়া একজন উপস্থিতদের বিভ্রান্তিতে ফেলেছিল। সোভিয়েত নেতা লেনিনগ্রাদ কমিউনের। সাধারণত এটি একটি সম্পূর্ণ ঘূর্ণন। জাদুঘর যা এই নাদামি ইনসাইড মিউজিয়াম দ্বারা নষ্ট হয়েছে। They're going to use the space for the effort to help refugees, so they're moving the stuff that was in there to another place temporarily. Nobody will burn it or something. No, it'll come back whenever things are. অস্থায়ী ডাইনিং হলে খালা সবসময় আমার সাথে কথা বলার চেষ্টা করে, আশা করি কিছু ভালো এবং জাতির বন্ধুত্ব সম্পর্কে। সব সময় যখন হাঙ্গেরিতে আসি গুলাশ নম্বর 1, এখানে আবার বিনামূল্যে। তোমাদের বিনামূল্যে খাবার দিয়েছে, খাও ভাই, লড়াই করো। মানে দাদিদের সাথে যারা খাবার দেয় একটি সাধারণ শব্দ জানি না, কিন্তু ইতিমধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। আমি চলে যাচ্ছিলাম, তিনি আমাকে চোখ টিপলেন, আসো এখানে আসো, মানে কিছু দেবেন এবং মিষ্টি খাইয়েছেন, যেন হাঙ্গেরির নিজের দাদি। চলে যাওয়ার সময় আমি ইউক্রেনের একজন স্বেচ্ছাসেবকের সাথে দেখা করলাম। ঠিক বুঝছি অনেকেই জাকারপাথিয়া থেকে, তারা হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলে। হ্যাঁ, হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলে। এখানে অনেক ছাত্র আছে যারা কাজ করে, সাহায্য করে, অনুবাদ করে। সবাই একত্রিত হয়েছে এবং যার যেমন সামর্থ্য তেমন ভাবে সাহায্য করছে। বুঝলাম স্মার্টফোন অ্যাপ্লিকেশন আছে যা শরণার্থীদের দিক নির্দেশনা দিতে সাহায্য করে। মারিয়ানা আমাকে এটি দেখাতে বলল। তাহলে সাইটটির নাম এবং সেই দেশগুলোর তালিকা রয়েছে যেখানে শরণার্থী সামরিক নথি নিয়ে এখান থেকে যাওয়া সম্ভব। Здесь символика и шахтера. Пацаны, куда едете? На пару дней, потом назад? Не, потом в Сплит, скорее всего. По Хорватии пока будете? Хорошо, удачи. আমি ইউক্রেনের সীমানা বরাবর চলতে থাকলাম। এখানে কোনো অটোবাহন নেই এবং রাস্তা নতুন নতুন চমক নিয়ে আসে। প্রথমে এটি সংকীর্ণ হয়ে গেল, তারপর আমি একেবারে ফেরি পারাপারের নদীর সামনে এসে দাঁড়ালাম। অবিশ্বাস্য, বেরিয়ে এলাম। আমি এমনকি দেখতে পেলাম না এটা কোন নদী, কিন্তু তিসা ছাড়া অন্য কোনো নদী আমি এখানে জানি না। পেমেন্ট নিয়ে আমি বুঝতে পারছিলাম যে কিছু প্রশ্ন উঠতে পারে, কারণ এই নির্জন স্থানে টার্মিনাল বা স্থানীয় মুদ্রা থাকা সম্ভাবনা কম। আমি কিনিনি। অবশেষে ফেরি থেকে বিনা পয়সায় ছেড়ে দেওয়া। প্রহরী আমাকে ছাড়েনি যতক্ষণ না সে 5 ইউরো দেখল। তাকে দেওয়ার চেষ্টা করো। Thank you. Обошлись 5 евро. Окей? Там нормально? Иди на шар. Наверное. Это на шар. সংক্ষেপে আমাকে বলতে বাধ্য করছে। আমি একদমই বুঝতে পারছি না। যদি আমি রোমান্স ভাষা গোষ্ঠীর যে কোনো ভাষা বুঝতে পারি তবে তা স্বতঃস্ফূর্তভাবে, স্লাভিক গোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে, জার্মানিক গোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে, কে হাঙ্গেরিয়ান। এটা আসলে কি? দেখুন আমাকে কোন জঙ্গলে নিয়ে এসেছে। আমি আপনাদের দেখাচ্ছি হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মধ্যে সীমান্ত কেমন দেখায়। দুটি চিহ্ন এবং রাস্তার আবরণ কিছুটা উন্নত হয়েছে সব। তাহলে চলুন বুঝে নিই। একটু দাঁড়ান। স্লোভেনিয়া চিহ্ন, সামনে হাঙ্গেরি চিহ্ন, আর লাঙ্গল ঠিক এই দুটি চিহ্নের মধ্যে। আপনারা কি মনে করেন লাঙ্গল কোন দেশের সীমানায় আছে? নিচে মন্তব্যে জানান। একটু হাস্যর্স আমাদের সবার জন্য ভালো এবং এই ক্ষেত্রে স্লোভাক ভাষা সব সময় সাহায্য করে। শনিবার শেষ করে 1-2। মাঠ, আমি মলডোভা থেকে এসেছি। আমি শরণার্থীদের চলচ্চিত্র তৈরি করছি। Вышний немецком.
এখানে ইউক্রেন থেকে শরণার্থীরা খুব বড় সংখ্যায় আসছে, এতটাই যে সবার জন্য তাঁবু পর্যাপ্ত নয়। বাইরে রান্না এবং আগুনের জন্য কাঠ কাটা হচ্ছে, তাঁবুর ভিতরে গ্যাস দিয়ে গরম করা হচ্ছে। তবুও প্রবল ঠান্ডা, পরিবহনের সমস্যা এবং মানুষ দেশের ভিতরে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। আন্দ্রেয়ার স্বেচ্ছাসেব করা ক্রমাগত প্রশ্নে ভরিয়ে দিচ্ছে, আর তিনি ধৈর্য সবাইকে বোঝাচ্ছেন এত বড় ভিড়ের জন্য বাস পর্যাপ্ত নয়। আমি নিজেই অপেক্ষা করছি, যদি মানুষ থাকত তাহলে আমরা তাদের বেছে নিতাম, কিন্তু তাদের পাঠানো হয়নি। তাঁবুতে 1 সেকেন্ডও নেই। আলিনে দাসা এমনকি নরিনা বেসিসে থাকতে পারে। মন্টি গুড, তুই পোল্যান্ড চাকরি পাবলি। ইভেন হাঙ্গারি অর জার্মানি, মানুষ পড়ছে, অপেক্ষা করছে, তাদের বন্ধু বা পরিবারের সাথে কথা বলছে এবং তারা ছুটির অপেক্ষায় আছে। আমরা যে কারো জন্য একটি ফ্রি সিম কার্ড দেব যার কাছে ইউক্রেনীয় পাসপোর্ট আছে। কেপিপিতে মানবিক সাহায্য এত বেশি যে এর সারিগুলি একটি বাজারের মতো মনে হয়। এখানে সবকিছু বিনামূল্যে এবং প্রথমেই শীতের জিনিসপত্র নেওয়া হয়। শরণার্থীদের প্রবাহ বাড়ার সাথে সাথে নতুন তাঁবু স্থাপন করা হচ্ছে, আর এই প্রাণীদের সাহায্য করা হচ্ছে। আরেকটি সামরিক তাঁবু, প্রবেশে সম্ভবত নিষেধাজ্ঞা। খাবারের এলাকা একটি মেলার মতো দেখায়। গরম খাবার, পিৎজা, কফি, স্যান্ডউইচ। আমার আবার বুলাস পেয়েছি। আমার মনে হয় এই ক্যাম্পের ট্যুরের পর আমার ক্যাফেইনের ওভারডোজ হবে। Да. Мисс Словенская Республика. Круто, круто. Я из Молдовы. Что это, как называется? Поливка? Поливка, да? Ты симазарит. Манджел, подор. Ага. Супер. Супер класс. Гуляш. Гуляш, как венгерский. Как на солянку, наверное, больше похоже. Словенский гуляш. Ага, словенский гуляш. Ну да. Нет, спасибо. Ты твой муж? Нет. Что, ты здесь занес в детей? Конфетку. Бери конфетку. Спасибо, дякую. এখানে কয়েক ঘন্টা কাটানোর পর আমি দেখেছি ডজন ডজন বাস এবং হাজার হাজার মানুষ যারা বুঝতে চেষ্টা করছে কি করতে হবে পরবর্তীতে। পোল্যান্ডে যাওয়ার আমাকে থামানো হয়েছিল। সের্গেই আমাকে একটু এগিয়ে দিতে বলল। দুঃখিত, আসুন পোল্যান্ডে যাই, আসুন মানচিত্র দেখি। সের্গেই অভিযোগ করল সে 1 ঘন্টার বেশি লিফট খুঁজছিল, কিন্তু সবাই অপরিচিত কাউকে নিতে ভয় পাচ্ছে। যুদ্ধ সের্গেইয়ের জীবনের পরিকল্পনাধীনেছে। জার্মানিতে যাচ্ছিলাম, স্ত্রী সকালে ফোন করে বলল সব যুদ্ধ শুরু হয়েছে। এটা খুবই সহজ। হ্যাঁ, আমি এখানে শহরে থাকি, আমি সীমান্তে থাকি, তাহলে পরিবার ওখানে। যদি কেউ যখনই প্রস্তুত না থাকে, এখানে আমাদের ঈশ্বরের কৃপায় জাকারপাথিয়ায় সবকিছু ঠিকঠাক আছে আপাতত। যুদ্ধ তাকে জার্মানিতে পেয়েছে, এখন সে পরিবারকে পোল্যান্ডে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বুঝতে পারছে যে এটি খুব কঠিন হবে। এখন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে কমপক্ষে 2000 জোটি লাগবে। 2000 জোটি, এটা কি? এটা 400 ইউরো। আরো ভাড়া নেওয়ার জন্য, কিন্তু খাওয়ার জন্য তার স্ত্রী। পুলিশ জানে না সে কোথায় যাবে। এটা পরিচ্ছন্নতা কর্মী এবং কাজও পরিবর্তন করতে হবে। তার জন্য স্লোভাকিয়া। এমন কিভাবে তারা সাধারণত বাঁচে? আমি খুব কম জানি জিপসি, যাতে তুমি বুঝতে পারো। যদি মেরকেল টাকা দেয় তারা বাঁচে, যদি টাকা না দেয় তাদের কিছুই থাকে না। এটা তাপর শুরু হচ্ছে। এই হলো তাপর। হ্যাঁ, এটা জিপসি তাপর। সাদা মানুষ, পুলিশ, বুর্গোমিস্টার এবং সব এমপিরা এখানে, আর সব কালো। গ্রীষ্মে যাচ্ছ এখানে যেন কাকের মতো। বিপজ্জনক নয়, স্বাভাবিক। কেউ তোমাকে থামায় না এবং দাঁড়াতে ভয় পায়। শুধু তাদের অনেক আছে এবং পথে সম্ভবত বাচ্চারা পথে হাঁটে, দৌড়ায়, তারা স্বাভাবিক মনে করে। তাহলে জীবন এবং যুদ্ধের কথোপকথনের মধ্যে আমরা অন্য দেশে পৌঁছে গেছি। আমরা ইতিমধ্যে পোল্যান্ডে আছি। তার দেখা হবে পোল্যান্ডের সাইনবোর্ড।
পোল্যান্ডে যুদ্ধ নিয়ে আরো বেশি কথা বলা হয় আমাদের চেয়ে। নিজেই স্থানীয় ম্যাগাজিনের কভার দেখুন। সামনে বড় রাতের যাত্রা এবং অ্যাডভেঞ্চার, তাই কফি এবং পূর্ণ ট্যাঙ্ক কাজে আসবে। কোথাও নির্জনে পোল্যান্ড ইউক্রেন সীমান্ত বরাবর রাস্তা শেষ হয়ে গেছে সেতুর মেরামতের কারণে। কয়েক ঘন্টা আগে ফিরে যাওয়া যেন না, আর শক্তি নেই, প্রায় মাঠের মধ্য দিয়ে বিকল্প পথ খুঁজতে হয়েছে। এটা একটা খাদ, এখন সে কুড়াল নিয়ে বেরিয়ে আসবে। কোনো বিদ্যুৎ কি চমক! আমরা পোল্যান্ডের পাহাড়ে পায়ে হেঁটে যাচ্ছি। ভাবছি আমরা কি বের হত। হ্যাঁ, অবিশ্বাস্য। ফুটপাত শুরু হলো। অদ্ভুত, অনেক দিন ধরে এমন কিছু দেখিনি। এখানে এবং সেখানে দাঁড়িয়ে আছে, এখন রোলের সামনে বাঁক নিচ্ছে। চেকপয়েন্টে যাকে তাকে ঢুকতে দেয় না। আর এখানে সেরোজা তার কথোপকথনের প্রতিভা এবং পুলিশ ভাষার জ্ঞান দিয়ে যাত্রা সফল করেছে। শুভ সন্ধ্যা। সীমান্তে ঘুরপথ। আপনি কি সীমান্তে যেতে চান? না না, আমরা সাংবাদিক। আমরা কি সহজেই যেতে পারি? আছে। অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সংক্ষেপে, সকালে শুটিং করব ঠিক হয়েছে। এখন একটু ঘুমাতে ইচ্ছে করছে। আমি মেডিকা চেকপয়েন্টে এসেছি। এটি ইউক্রেন এবং পোল্যান্ডের সীমান্ত। এই বেডার 9 কিলোমিটার দূরে লোভিভ অবস্থিত। এটি পশ্চিম ইউক্রেনের সবচেয়ে বড় শহর, যেখানে এখন সারা ইউক্রেন থেকে শরণার্থীরা আসছে আর তারপর তারা এখানে আসে। এখানে আমি পুরো যাত্রায় সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি দেখেছি। আবর্জনার পাহাড়, মানুষের ভিড় এবং স্বেচ্ছাসেবকদের স্পষ্ট অভাব। মানবিক সাহায্য এবং পোশাকগুলো কেবল ব্যাগে রাস্তার পাশে পড়ে আছে এবং মানুষ ঠান্ডায় কুঁকড়ে গিয়ে আগুনের পাশে ঘুমাচ্ছে, কারণ সবার জন্য গরম করার তাঁবু পর্যাপ্ত নয়। বুঝতেই পারছেন, বাইরে -2 ডিগ্রি এবং আমি গাড়িতে হিটার চালিয়েও ঠান্ডায় কাঁপছিলাম। সারা রাত সকাল 6টা হলেও এখানে ব্যস্ততা। আমি পুলিশদের সাথে কফি খেলাম, সতেজ হতে এবং দাড়িতে একটু পরিষ্কার করলাম। কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে শুধু আমিই ভাব। ময়লা ফাঁকা নয়। এখানে শরণার্থীদের ছবি তুলতে বিদেশি টেলিভিশন চ্যানেলগুলো এসেছে। এই আফ্রো আমেরিকান প্রতিবেদক ইউক্রেনে বৈষম্য নাৎসিবাদের অনুপস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করছেন। আপনি কি আমাদের এই অঞ্চলে কোনো ধরনের বৈষম্য বা বর্ণবাদের বিষয়ে কোনো অন্তর্দৃষ্টি দিতে পারেন যা আপনি সম্মুখীন হতে পারেন? ব্যক্তিগতভাবে জানি সবকিছু শরণার্থীদের নদীর পটভূমিতে। কেউ কেউ এমনকি টেলিভিশন নিয়ে ভ্রমণ করছে। ছেলেটি শরণার্থী নয়, সে হাঁটে এবং মানুষকে ব্যাগ টানতে সাহায্য করে। যদি কারো হুইল চেয়ারের সাহায্যের প্রয়োজন হয়, লাল পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসে এবং সাহায্য করে। 5 মিনিটে আমি 6-3 জনকে গণনা করেছি। যদি ধরা হয় যে প্রবাহ সমান, তাহলে একদিনে 1-8 মানুষ হয়। অবশ্যই এই সংখ্যাগুলি বাস্তবতা থেকে অনেক দূরে এবং আমার কেবল মনের মধ্যে আনুমানিক পরিমাণ কল্পনা করতে আগ্রহী ছিলাম। শরণার্থীদের অবস্থান আকর্ষণীয়। প্রমাণিত হয়েছে পুরো ইউক্রেনের প্রতিনিধিরা। ভিন্নিচকা অপেক্ষা করছি ঘন্টা পর্যন্ত। আমি কেলসো শহরে যাচ্ছি। আমি ভোজনেসেন্সকো থেকে এসেছি। আপনি কি ছিলেন? আমার এখানে আত্মীয় আছে, এখন তারা নিয়ে যাবে। ক্রেমেনচুক শহর, পোল্যান্ডে ভাইয়ের কাছে যাচ্ছি। যুদ্ধ থেকে পালাচ্ছি বলা যায়, বাচ্চাদের বাঁচানোর জন্য। যেন অন্তত কিছুটা, যদি সবকিছু শেষ হয়, আশা করি এটি শীঘ্রই শেষ হবে, আমরা আমাদের ভূমি পুনরুদ্ধার করব, ফিরে আসব এবং সবকিছু পুনর্নির্মাণ করব। বিশ্বাস 1-6 ঘন্টা খুব কঠিন ছিল, কারণ অনেক লোক ছিল কুপেতে এবং ছোট ছোট বাচ্চারাও ছিল, এবং রাতে ঘুমানো, কিন্তু চোখের নিচে স্নেগি ঘুমাতে দিচ্ছিল না। অর্থাৎ আমি রাতে ঘুমাতাম, একেবারে শিশুকে হাতে ধরে রাখতাম, কারণ জায়গা ছিল না, কিছুভাবে করতে হতো। এবং এটি একমাত্র ব্যক্তি যিনি উল্টো ইউক্রেনে যাওয়ার চেষ্টা করছেন এবং বুঝতে পারছেন না কিভাবে। ইউক্রেনে দনিপ্রপেট্রোভস্কে চেক প্রজাতন্ত্রে যাওয়ার পরিকল্পনা করছি। ফিরে আসব, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, ভালো হবে। আমাদের কথা, ইউক্রেনের জন্য আমাদের সবকিছু ভালো হবে। আমার স্বামী বর্তমানে যুদ্ধের কার্যক্রমে অংশ নিচ্ছেন। আসলে দ্বিতীয়বার
প্রথমবার 2014 সালে ডনবাসে ছিল। এখন আবার ডাকা হয়েছে, গেছেন। দুনিয়া থেকে এসেছেন তিনি বিদেশে কাজ করতে, নিজের দেশ রক্ষা করতে এসেছেন। এখন তার সাথে যোগাযোগ রাখুন। তার মেজাজ কেমন? মেজাজ যুদ্ধের মতো। সবকিছু ভালো হবে, সবকিছু ঠিকঠাক, আমাদের ভালো হবে। এই বেড়া পার হয়ে কি কিছু অনুভব করলেন বা এমন কিছু? আরো শান্ত লাগছে। কি অনুভব করলেন? অনুভব করলাম যে ছেলে বাড়িতে রয়ে গেছে, যেসব আত্মীয় বাড়িতে। সত্যি বলতে বিষণ্ণতা অনুভব করলাম। আর তেমন কোনো আনন্দ নেই যে আমরা চলে এসেছি আর সেখানে সব আত্মীয়রা গুলির নিচে। এটা সবই বাসের জন্য লাইন। আশা জনতার ভিড়কে এখান থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, না হলে তারা এখানে ফিট হবে না। যারা কষ্টে আছে তারা একটু খেয়ে নিতে পারে, বিশ্রাম নিতে পারে বা রিভনিয়া বদলাতে পারে। মুদ্রা বিনিময় হার খুবই কম। তাঁবুগুলি পূর্ণ আর সবার স্নায়ু ভেঙে পড়ছে, প্রথমত শিশুদের ক্ষেত্রে। আমি পশেমিসাল যাচ্ছি। এটা নিকটবর্তী বড় শহর এবং সেখানে শরণার্থীরা ট্রেনে পৌঁছায়। রেলওয়ে স্টেশনের পার্কিং নিয়ে খুব সমস্যা এবং এর জন্য লড়াই করতে হয়েছে। আশা করি এটা আমাকে দেখায়নি। গাড়িটা গ্রাম্য লোকের মতো পার্ক করেছি আর দ্রুত দৌড়াচ্ছি রেলওয়ে স্টেশনটা দেখব। মেয়েটিও ট্রেনের জন্য দৌড়াচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। পোল্যান্ড যুদ্ধের শুরুতেই বলেছিল তারা শরণার্থী ধারা সামলাতে কষ্ট পাচ্ছে। এখানে পশেমিসলের রেলওয়ে স্টেশনে ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না। মানুষ চলতে চলতে খাচ্ছে, কোনোভাবে কাগজপত্র তৈরি করার চেষ্টা করছে। পাশের চত্বরে অতিরিক্ত তাঁবু স্থাপন করা হচ্ছে, কিন্তু আমি গাড়ি ছাড়া থাকতে চাই না এবং আমি পরবর্তী চেকপয়েন্টের দিকে যাচ্ছি। ইউরোপে আমার গাড়ি একবার টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তাই আমি এই বিষয়ে মজা করি না। আমি ফিরে দৌড়াচ্ছি। পথ আবার আমাকে নির্জন স্থানে নিয়ে যাচ্ছে, প্রান্তের দিকে। পোল্যান্ডের এই কোটটি আমার দেখা শেষ বাড়ির উপর আঁকা ছিল। এরপর ঘন জঙ্গল। এই রাস্তায় 1 ঘন্টা ধরে যাচ্ছি। যাদের দেখা পেয়েছি তারা কিছুটা পুলিশের মতো, কিন্তু আমি নিজেই তাদের থামিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আমি কি সঠিক পথে যাচ্ছি। তারা দেখলো, ভাবন অবাক হলো যে আমি এভাবে যাচ্ছি, কিন্তু বলল হ্যাঁ তুমি যেতে পারবে। এটি আমাকে অন্য একটি জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমার নেভিগেটর। প্রথমত আমি অবাক যে এটি আমাকে এভাবে নিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমি অবাক যে পোল্যান্ডের সব জঙ্গলের রাস্তা নতুন পিচ দিয়ে ঢাকা। আমার জন্য সীমান্তরক্ষী এবং যাতায়াত। ইউক্রেনের সীমান্ত বরাবর আমি একটি পুরো পুলিশ সৈন্যদল দেখলাম, যারা মাঠে বসে দুপুরের খাবার খাচ্ছিল এবং বন্ধুত্বপূর্ণভাবে আমাকে ব্যাখ্যা করলেন যে সামনে যাওয়ার দরকার নেই, অন্য রাস্তা নিন। ঠিক আছে, সীমান্তের পশ্চিম দিকে। হ্যাঁ ঠিক ঠিক ভাবছো, প্রায় হাতে তুলে দিতে এবং সেখানে অশ্বচালনা, তাহলে ব্যাখ্যা করতে, অর্থাৎ ফ্লিপার গুলিতে চালানোর জন্য যে আমরা দেখাবো। যাই হোক, যখন আপনি প্রধান রাস্তায় ফিরে আসবেন এবং বাঁদিকে, তাহলে আপনি ক্রেশেঙ্কো পৌঁছাবেন। আপনাকে ঠিকঠাক নিয়ে যেতে হবে, কিন্তু অধ্যাপক অরলাম্ভির কাছেও আপনি পৌঁছাবেন। ধন্যবাদ। ক্রেশেঙ্কোতে নিয়ে যাওয়ার করছি। আর তুমি করছো? আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে যাওয়া নিষেধ নয়, বরং আমি সঠিকভাবে যাচ্ছিলাম না। Wjeżdżasz tam na Ukrainę, czy tu zostajesz? Tutaj. Co będziesz robił? শিশুর কান্না আমার পুরো যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছে।
আমি কার্পাথের ক্রোশেঙ্কো চেক পয়েন্টে। সাধারণত এখানে কেউ থাকে না, কিন্তু এখন এখানে কাস্টমসের লাইন একদিন পর্যন্ত। লিউডমিলা জানতেন যে কঠিন হবে, কিন্তু যখন জানতে পারলেন যে বাড়ির পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বলছে, তখন তিনি শিশুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং আর ফিরে আসেননি। Едем с Днепра с семьей. Мы добираемся уже 5 дней. Ну, фактически сутки мы стояли на таможне, и до этого 4 дня ехали. Потому что очень много машин и двигаются очень медленно. Ночью пришло сообщение, что загорелась атомная станция. И мы собирались в течение 30 минут. То есть я рисковать не стала, я не понимала, затушат, не затушат, что там горит. Это в Энергодаре. А мы же недалеко находимся, Днепр. Поэтому, у меня сын подросток, 16 лет, и его здоровьем я рисковать не хотела, я не понимала, это будет второй Чернобыль или все-таки затушат. Дорога из Днепра как, спокойно прошла? Нет, пробки страшные, людей очень много. На заправках еды нет, туалетов нет. Пробки были из Днепра тоже из-за Энергодара? Да. Нашла в Польше места, где можно переждать какое-то время. Как, вы будете жить при монастыре где-то? Да. Там кельи, сказали, какие-то минимальные удобства. По сравнению с тем, что происходит в городе, лучше как бы переждать так, а что будет дальше, никто не знает. সে ইংরেজি বলতে পারে না। আমাকে বলল সবুজ কার্ড বিনামূল্যে কিনা। প্রমাণিত হয়েছে হ্যাঁ, সাধারণত অনেক খরচ হয়। And the border we cannot. বিশেষ কিছু নয়, কিন্তু কারো কারো জন্য এটি আকর্ষণীয় হতে পারে। আমি কিভাবে গাড়িতে বাস করছি ইতিমধ্যে 4 দিন এবং আরো 2 দিন বাস করব। অতিরিক্ত কিছু নয়, কম্বল অবশ্যই। এটি শেষ মুহূর্তে নিয়ে এসেছিলাম, ভাবলাম আরে হয়তো কাজে লাগবে। এবং দেখুন কতটা বুদ্ধিমান মানুষ। এটি সত্যি অপরিহার্য। ব্যাগে ক্যামেরার জন্য বিভিন্ন জিনিসপত্র আছে। কিছু প্রেস সেন্টারে ল্যাপটপ চার্জ করা যায়। দুঃখের বিষয়ে আমার চার্জার এখনো আসেনি। তারিফ 220। আশা করি সবকিছু ঠিকঠাক চলবে এবং এটি একদিন আমার কাছে পৌঁছাবে। এখানে আমি আবর্জনা ফেলে দিয়েছি, কিন্তু সাধারণত আমার এই ম্যাটে কিছু খাবার এবং পানি থাকে, আর এখানে আবর্জনা। ওই ছোট প্যাকেটে টুথব্রাশ এবং টুথপেস্ট আছে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দাঁত পরিষ্কার করা যায় এবং আমার সব গ্যাজেটের জন্য অনেক ধরনের চার্জার আছে, যেমন গাড়িতে এমনকি ঘড়িও চার্জ করা যায়। এখানে আমার ভিডিও রেকর্ডার মাঝে মাঝে ফোন বা নেভিগেটরের জন্য হোল্ডার হিসেবে সাহায্য করে। এখানে একটি ইলেকট্রিক হাব আছে। গ্লাভ কম্পার্টমেন্টে টিস্যু থাকে, এগুলো দরকারি, আর অনেক ধরনের নথি। ফিরে আসার আমি বিরতি চলছিলাম। রাস্তা এবং জিনিসে ক্লান্ত হয়। শুধুমাত্র মলদোভান কাস্টমসে সহযাত্রী ছিলাম। সে ছিল একজন ওডেসার নাবিক, তার স্ত্রীর জন্য কিশিনের যাচ্ছিল। যুদ্ধ তাকে মেক্সিকোতে আটকে দিয়েছিল এবং সে মলদোভা যাওয়ার চেষ্টা করছিল। এই কার্ডের ঝামেলা, আমরা ডলারও তুলতে পারি না, তারা কেবল রিভেনিউয়ে রূপান্তর করে। কার্ড দিয়ে সব জায়গায় পেমেন্ট হয়। আমরা তার পদক্ষেপের অপেক্ষায় আছি। সামগ্রিকভাবে এটা শুধু কি নয়, বরং কে যে আমি এখানে আছি। তাহলে ওখানে রকেট কেবল কিশিনেভের সাথে খুঁজে পেয়েছে। হ্যাঁ, তাদের উচ্চ জলে সেখানে তাকে পৌঁছে দেওয়া। তুরস্ক ভেবেছিলাম উষ্ণ। এখন আমি সন্দেহ করছি তুরস্কে যাওয়া হবে কিনা। হ্যাঁ, সব দেখছো, তোমাদেরও যাচ্ছে, আমাদেরও যাচ্ছে। অপেক্ষা করবো। চল, শুভকামনা। আমার দেখা